নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি এই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের জানা প্রয়োজন এবং আমাদের কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে মিসলেনিয়াসের মেন্সেও কিন্তু আসতে পারে। তো আজকের আমাদের ভিডিওর টপিক, যে পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে আবার এবছর ব্যাপক বন্যা দেখা দিয়েছে। যখনই প্রতি বছর এই বন্যা বা ফ্লাড হয়, তখনই কিন্তু এই বন্যা বা ফ্লাড আটকাতে একটি বিষয়, যেটি হলো ঘাটাল মাস্টার প্ল্যান। এই ঘাটাল মাস্টার প্ল্যানের বিতর্ক কিন্তু বারবার ফিরে আসে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো এই ঘাটাল মাস্টার প্ল্যান। তো আজকের আমাদের ভিডিওতে কি থাকছে, এই ঘাটাল মাস্টার প্ল্যানের খবর, তার সাথে দক্ষিণবঙ্গে বন্যা বা ফ্লাডের মূল কারণ কি, অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিহাস কী আছে, ঘাটাল মাস্টার প্ল্যানে কোন কোন বিষয়গুলো কাজ করা হবে, তার সাথে ঘাটাল মাস্টার প্ল্যান কেন কার্যকরী হচ্ছে না, সমস্যা কী আছে তা দেখে নেব। তাহলে আমরা বুঝতে পারবো টোটালি ঘাটাল মাস্টার প্ল্যান বিষয়টি কী। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওতে উদ্দেশ্য প্রণোদিত এবং ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা ও রাজনৈতিক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু যদি ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হয়, তাহলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক ঘাটাল মাস্টার প্ল্যান। এখন বর্তমানে পশ্চিমবঙ্গে এই পুজোর আগে, বিশেষ করে দক্ষিণবঙ্গে আবার ব্যাপক মারাত্মক বন্যা দেখা দিয়েছে এবং দক্ষিণবঙ্গের যে বন্যাপ্রবণ অঞ্চলগুলি আছে, তার অবস্থা কিন্তু খুবই মারাত্মক। যেমন ঘাটাল, পাঁশকুড়া, মেদিনীপুরের ঘাটাল, পাঁশকুড়া, অন্যদিকে হুগলির গোঘাট, আরামবাগ, খানাকুল, পুরসুরা, তারকেশ্বর, এদিকে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, ওদিকে বর্ধমান, বাঁকুড়া, এই যে বিস্তীর্ণ একটা অঞ্চল, একটা মাঠের মতো অঞ্চল, এই অঞ্চলের কিন্তু অবস্থা খুবই খারাপ। এই অঞ্চলে আবার বন্যা দেখে দিয়েছে। এই অঞ্চলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর দোকান সব জলের তলায়। মানুষ এখন অসহায়, মানুষ খাবার পাচ্ছে না, মানুষ পানীয় জল পাচ্ছে না, সেখানে কারেন্ট নেই এবং ওষুধ পর্যন্ত পাচ্ছে না, এবং তাদের বাড়ি ঘর কিন্তু ধসে গেছে। এই অঞ্চলের মানুষ কিন্তু চরম বিপদগ্রস্ত। যখনই এই বন্যা হয় বা ফ্লাড হয়, তখন মানুষের অবস্থা খুবই করুণ হয়ে যায়। আর তখনই বারবার কিন্তু ফিরে আসে যে কেন এই বন্যা রুখতে বা ফ্লাড রুখতে ঘাটাল মাস্টার প্ল্যানকে করা হচ্ছে না। আর সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়। এই সরকার অন্য সরকারকে দোষারোপ করে, কিন্তু আদতে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। এই বিতর্কিত ঘাটাল মাস্টার প্ল্যান কি, সেটাই কিন্তু আমরা দেখব। তার আগে এই ঘাটাল মাস্টার প্ল্যান বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে দক্ষিণবঙ্গের এই যে বন্যাপ্রবণ অঞ্চল আছে, এই বন্যাপ্রবণ অঞ্চলে কেন প্রতি বছর বন্যা বা ফ্লাড দেখা যায়। মেনলি ফ্লাড রিজন ইন সাউথ বেঙ্গল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলটিকে বলা হয় দামোদর উপত্যকা। আর প্রাচীনকাল থেকে দামোদর উপত্যকার মূল যে বিপদ, যে প্রাকৃতিক বিপর্যয়, সেটি হচ্ছে এই ফ্লাড। আর সেই কারণেই এই দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। এই দামোদর উপত্যকা অঞ্চলে প্রচুর নদী আছে, যে নদীগুলি দুই প্রান্ত থেকে বয়ে এসে একে অপরের সঙ্গে মিশে গেছে। আবার দুই নদী মিশে নতুন একটি নদী তৈরি করেছে। আবার দেখা গেছে যে কিছু কিছু নদী আছে, তার গতিপথে চলতে চলতে হঠাৎ করে দুই ভাগে ভাগ হয়ে গেছে, কিছু দূর দুই শাখায় বয়ে গিয়ে আবার পরস্পর মিলিত হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু একাধিক নদী, যারা একে অপরের সঙ্গে মিশে গেছে, একে অপরের সঙ্গে ভাগ হয়ে গেছে, আবার নতুন নদী তৈরি করেছে। যেমন যেমন শিলাবতী নদী। এই ঘাটাল অঞ্চলের মূল যে নদী, সেটি হলো শিলাবতী নদী। এই শিলাবতী নদী কোথা থেকে আসছে? মেদিনীপুর থেকে বয়ে আসছে, এবং এই মেদিনীপুর জেলা বয়ে এসে এটি ঘাটালের কাছে এসছে। অন্যদিকে এই আরও একটি নদী, যা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এই দ্বারকেশ্বর নদী বাঁকুড়া জেলা থেকে বয়ে এসছে। এই শিলাবতী নদী একদিকে মেদিনীপুর জেলা হয়ে বয়ে আসছে, অন্যদিকে দ্বারকেশ্বর নদী বাঁকুড়া জেলা হয়ে বয়ে আসছে। এই দুই জেলা হয়ে, দুই প্রান্ত হয়ে বয়ে আসার পরে এই দুই নদী ঘাটাল ও আরামবাগের নিকটবর্তী অঞ্চলে পরস্পর মিলিত হয়েছে, এবং তখন তার নাম হয়েছে রূপনারায়ণ।
এমনকি শুধু এই নয়, এই শিলাবতী নদী তার গতিপথে চলতে চলতে একাধিকবার দুই ভাগে ভাগ হয়েছে এবং পরে আবার মিলিত হয়েছে। সেখানেও কিন্তু ছোট ছোট নদী তৈরি করেছে, যেমন ঘাটালের ঝুমি নদী, ঘাটালের কেঠিয়া নদী, এরকম কিন্তু একাধিক নদী তৈরি হয়েছে, ছোট ছোট নদী। অন্যদিকে দামোদর নদী ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে বয়ে আসছে, কিন্তু বর্ধমানের পরে জামালপুরের কাছে এই নদীও কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ হয়েছে যেটির নাম হচ্ছে মূল দামোদর, সেই দামোদর মিলিত হয়েছে হাওড়ার উলবেরিয়ার কাছে হুগলি নদীতে। অন্যদিকে এই দামোদরের অন্য একটি শাখা যা হচ্ছে মুন্ডেশ্বরী, এই মুন্ডেশ্বরী হুগলির বা তারকেশ্বরের কাছাকাছি বয়ে গিয়ে ওই যে রূপনারায়ণ নদী যেখানে তৈরি হয়েছিল সেই রূপনারায়ণ নদীতে মিলিত হয়েছে ওই আরামবাগ ও ঘাটালের নিকটবর্তী অঞ্চলে। এছাড়াও আরও দুটো নদী আছে যে নদী মেদিনীপুর থেকে বয়ে এসছে, একটা হচ্ছে কাঁসাই আর কেলেঘাই। এই কাঁসাই আর কেলেঘাই পশ্চিম মেদিনীপুর থেকে বয়ে এসে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে পরস্পর মিলিত হয়ে হলদি নদী তৈরি করেছে। তার ফলে আমরা কি বুঝতে পারলাম, এই যে নির্দিষ্ট অঞ্চলটি যেটি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এদিকে হুগলির গোঘাট, আরামবাগ, খানাকুল, বর্ধমানের জামালপুর আর হাওড়ার আমতা উদয়নারায়ণপুর, এই যে গোল একটা অঞ্চল তৈরি করেছে, এই অঞ্চলে একাধিক নদী কিন্তু একে অপরের সঙ্গে এসে মিশেছে এবং ভাগ হয়ে গেছে। আর তার ফলেই এখানে বন্যা তৈরি হয় বা প্রতি বছর মারাত্মক ফ্লাড দেখা দেয়। কেন দেখা দেয়? কারণ এই নদীগুলি বেশিরভাগই কিন্তু উৎপন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ঝাড়খণ্ড কিংবা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এই অঞ্চলে। আর যখন এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সে ঝাড়খণ্ডে বা পশ্চিমবঙ্গে একটা অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন এই ছোটনাগপুর মালভূমির সমস্ত জল কিন্তু নেমে আসে এই নদীগুলির মাধ্যমে এই নির্দিষ্ট অঞ্চলে। আর তার ফলে কিন্তু প্রতি বছর এখানে ফ্লাড বা বন্যা দেখা দেয়। আর এই বন্যা কিন্তু আজকের নয়, পুরো প্রাচীনকাল থেকে এই বন্যা হয়ে আসছে। আর এই ফ্লাডকে আটকানোর জন্যই কিন্তু সে স্বাধীনতার পর থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা স্টেপ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কার্যকর হচ্ছে না বা এখনও হয়নি। এখন এই যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আমরা সবসময় শুনছি, কোনোদিন আমরা দেখিনি বাস্তবে, যার কাজও কোনোদিনও শুরু হয়নি, সে ঘাটাল মাস্টার প্ল্যান যে ইতিহাসটা কি সেটা আমরা প্রথমে দেখে নেব। প্রথমে কি আমরা জানি যে দামোদর উপত্যকায় বা এই যে নির্দিষ্ট অঞ্চলে আরামবাগ, ঘাটাল, হাওড়া এই নির্দিষ্ট অঞ্চলে বন্যা বা ফ্লাড প্রতি বছরই দেখা দিত। আর সেই কারণে কিন্তু স্বাধীনতার আগে থেকে কিন্তু এই বন্যা রুখতে মানুষ কিন্তু বারবার তাদের দাবি জানিয়েছে। আর তার ফলে স্বাধীনতার পরে কিন্তু এর উদ্যোগ নেওয়া হয়েছিল। মেন যে প্রথম যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি ছিলেন এই ঘাটালের একজন এমপি, যার নাম ছিল নিকুঞ্জ বিহারী চৌধুরী। এই নিকুঞ্জ বিহারী চৌধুরী কিন্তু স্বাধীনতার পর থেকেই এই দাবি তুলতে শুরু করে, অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি উঠতে শুরু করে 1950 সাল থেকে। তারপরে 1957 সালে কিন্তু এটি ভারতীয় পার্লামেন্টেও এই দাবি ওঠে। আর তারপরেই 1959 সালে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। সেই জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রধানমন্ত্রীত্বে প্রথম এই ঘাটালের বন্যা আটকাতে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার জন্য প্রথম সরকারি উদ্যোগ নেওয়া হয় এবং একটি কমিটি গড়া হয়েছিল, যে কমিটি হচ্ছে মান সিং কমিটি। এই মান সিং কমিটিকে দায়িত্ব দেওয়া ছিল যে ঘাটাল অঞ্চলের বা দক্ষিণবঙ্গের এই অঞ্চলে বন্যা রুখতে যা করার বা ঘাটাল মাস্টার প্ল্যান কীভাবে সম্ভব তা তৈরি করতে পুরো। আর এই কমিটি পুরো দায়িত্ব সহকারে সেই কমিটি রিপোর্ট তৈরি করে রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্র সরকারের কাছে, কিন্তু কোনো কাজ শুরু হয়নি। এরপর 1980 সালে যখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল, সেই সময় কিন্তু সরকার ফের উদ্যোগ নিয়েছিল। আর তখন ভারতের প্ল্যানিং কমিশন এই ঘাটাল মাস্টার প্ল্যানকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টকে অ্যাপ্রুভ করে। আর তার অ্যাপ্রুভ করার পরেই তার 2 বছর বাদে 1982 সালে প্রথমবার ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য যে শিলান্যাস করা হয়েছিল ঘাটালের বুকে, যিনি শিলান্যাস করেছিলেন তিনি হলেন তদানীন্তনের কৃষিমন্ত্রী প্রভাস রায়। কিন্তু শুধু ওই পাথরের শিলান্যাসই হয়েছিল, কোনো কাজ কিন্তু হয়নি। তারপরে অনেকটা সময় চলে গেছে, বারবার বন্যা হয়েছে, বারবার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের একটা ইটও কিন্তু গাঁথা হয়নি। এরপরে 1993 সালে তখনকারের কিছু ঘাটালের বুদ্ধিজীবী মানুষ এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকার নতুন করে উদ্যোগ নিয়েছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য, কিন্তু সেই উদ্যোগটা উদ্যোগী রয়ে গেছিল, সেই উদ্যোগেরও কিন্তু আমরা কোনো ফল পাইনি।
এরপর আসি 2009 সালে। 2009 সালে তখনকার বামফ্রন্ট সরকারও কিন্তু নতুন করে এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রজেক্টটিকে রিওপেন করেছিল এবং 2010 সালে ডিপিআর করে সেটিকে পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের কাছে। কিন্তু আমরা জানি 2011 সালে কিন্তু সরকার পরিবর্তন হয়ে যায় এবং পুরো বিষয়টি কিন্তু বিষবাও জলে চলে যায়। এরপর 2014 সালে ঘাটালের এমপি হয়েছিলেন দেব। আর দেব কিন্তু একাধিকবার পার্লামেন্টে এই ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি তুলেছিলেন। এরপর 2015 সালে কেন্দ্রে মোদী সরকার আসার পর প্রথম ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নেওয়া হয় এবং 2015 সালে এই ঘাটাল মাস্টার প্ল্যানকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। এমনকি 2018 সালেও ঘাটাল মাস্টার প্ল্যানের যে জলশক্তি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল সেখান থেকে কিন্তু এটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। কিন্তু কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করার পরেও কিন্তু কোনো কাজ হয়নি, কারণ দুই সরকারের বিবাদের জন্য, রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিবাদের কারণেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কোনোভাবেই কার্যকরী হয়নি বা কোনো তার ফল পাওয়া যায়নি এবং সাধারণ মানুষ বারবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আসে 2024 সাল। 2024 সালের লোকসভা নির্বাচনী প্রচার সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালের যিনি এমপি দেব তিনি ঘোষণা করেছিলেন যে আর কেন্দ্র সরকার নয়, এরপর ঘাটাল মাস্টার প্ল্যানের পুরো টাকাটাই রাজ্য সরকার দেবে এবং দ্রুত এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে ভোটের রেজাল্টের পরেই। কিন্তু ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, প্রায় 4-5 মাস হয়ে গেছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো উদ্যোগ দেখা দেয়নি। আর তার মধ্যেই নতুন একটি বর্ষাকাল, আর নতুন বর্ষাকালে আবার ঘাটালের বুকে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে এবং ঘাটালের মানুষ অসহায় হয়ে পড়েছে। তখনই কিন্তু আবার ফিরে এসছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের বিতর্ক। এখন ঘাটাল মাস্টার প্ল্যান কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের সাহায্যে এই নির্দিষ্ট অঞ্চলের, এই বিস্তীর্ণ অঞ্চলের বন্যাকে আটকানো যাবে, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের ডিটেলসটা আমরা দেখে নেব। ঘাটাল মাস্টার প্ল্যানে একাধিক কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই মান সিং কমিটির রিপোর্ট অনুযায়ী। পরবর্তী ক্ষেত্রে কিন্তু কিছু আবার চেঞ্জও করা হয়। তখন আমরা একে একে দেখে নেব। প্রথমে কি আছে? প্রথম আছে যে এই যে শিলাবতী নদী এবং অন্যান্য যে নদীগুলি আছে সেই নদীর যে নদী পাড়, যেটাকে রিভার এমবাঙ্কমেন্ট বলে, নদী পাড় কিন্তু মাটির নদী বাঁধ। এই নদী পাড়ের নদী বাঁধ মাটির হওয়ায় বারবার কিন্তু বন্যার সময় জলের চাপে এই মাটির নদী বাঁধ ভেঙে যায় এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়, গ্রাম শহর সব প্লাবিত হয়ে যায়। সেই সমস্যার সমাধান করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রায় 110 কিলোমিটারের বেশি নদী বাঁধ, প্রায় 150 কিলোমিটারের মতো নদী বাঁধকে কিন্তু সেটাকে কংক্রিট নদী বাঁধ করা হবে। মাটির নদী বাঁধের বদলে কংক্রিটের নদী বাঁধ, যাতে সহজেই জলের চাপে তা ভেঙে না যায় এবং বন্যা যাতে ছড়িয়ে না পড়ে। আর কি যে এই যে নদীপথ, দীর্ঘ নদীপথ, প্রায় 84 কিলোমিটারের বেশি নদীপথ, প্রায় 100 কিলোমিটারের মতো নদীপথকে রিনোভেশন করা হবে বা পুনর্জীবন দেওয়া হবে। এই নদীর গতিপথে একাধিক বাধা সৃষ্টি হয়, তার ফলে নদীর জল কিন্তু সহজে যেতে পারে না আর বন্যা তৈরি হয়। যেমন নদীর পাড় গেছে মানুষ বাড়ি তৈরি করেছে, দোকান তৈরি করেছে, শিল্প তৈরি করেছে, অফিস তৈরি হয়েছে, এই সমস্ত বাধা কিন্তু সরিয়ে ফেলা হবে। তার ফলে নদী যদি তার নিজের গতিপথ ফিরে পায় তাহলে কিন্তু নদী সহজেই বইতে পারবে, সহজেই জল রিলিজ করতে পারবে, তার ফলে কিন্তু বন্যার চান্স কম হবে। আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই যে শিলাবতী নদী আছে বা তার পাশে একাধিক নদী আছে, সেই নদীর উপরে একাধিক লক গেট বা সুইচ গেট তৈরি করা হবে। তার ফলে তাহলে নির্দিষ্ট সময়ে জল জমিয়ে রাখা যাবে, আবার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে জলকে বের করে দেওয়া যাবে। অন্যদিকে আর কি ইমপ্রুভমেন্ট অফ ড্রেনেজ সিস্টেম ইন রিভার, নদীর গতিপথে যে ড্রেনেজ সিস্টেম আছে সেগুলিকে রেগুলারলি ইমপ্রুভমেন্ট করা হবে। মেনলি নদীর যে গতিপথ সেখানে পলি পড়ে পড়ে, বালি পড়ে পড়ে সেখানে ভরাট হয়ে যায় আর নদী তার নাব্যতা হারায়। নদী নাব্যতা হারালে সহজেই জল বইতে পারে না, তার ফলে সমস্যা হয়। তার ফলে এখানে রেগুলারলি ড্রেজিং করে নদীর নাব্যতা ফেরানো হবে। অন্যদিকে আর কি শিলাবতী নদীর উপরে ছোট রিভার ব্যারেজ তৈরি করা হবে এবং সেখানে পাম্পিং স্টেশন তৈরি করা হবে। এমনকি এই শিলাবতী নদীর তীরবর্তী যে সমস্ত আরবান এরিয়াগুলো আছে বা মিউনিসিপ্যালিটি এরিয়াগুলো আছে, যেমন ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, ক্ষীরপাই, এই সমস্ত অঞ্চলে পাম্পিং স্টেশন তৈরি করা হবে যাতে দ্রুত জলকে বের করে দেওয়া হয়। অন্যদিকে আর কি এই যে শিলাবতী নদী, এই শিলাবতী নদীর দুই দিকে অনেক ছোট ছোট নদী কিন্তু এসে মিশেছিল, কিন্তু সেই নদীগুলি কিন্তু এখন মৃতপ্রায়, ছোট ক্যানেলে পরিণত হয়ে গেছে, খালে পরিণত হয়ে গেছে।
প্রায় মারা গেছেই বলা চলে। এই নদীর কিন্তু জল পরিবহন ক্ষমতা একবারে চলে গেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরকম একাধিক যে ছোট ছোট খাল আগে যেগুলি নদী ছিল সেগুলিকে আবার পুনর্জীবন দেওয়া হবে, যেমন ওল্ড কাঁসাই, নিউ কাঁসাই, দুর্বাচটি, পলাশপাই, চন্দেশ্বর, এই সমস্ত খালগুলিকে কেটে নতুন করে তাদেরকে নদীর রূপ দেওয়া হবে। তার ফলে কী হবে? তার ফলে দ্রুত জল রিলিজ হবে। এছাড়াও দুটি নদীর মধ্যবর্তী স্থলে একাধিক কিন্তু খাল নির্মাণ করা হবে, যাতে জল এক নদী থেকে অন্য দিক নদীতে সহজে যেতে পারে। তাহলে জলটা ডিভাইড হয়ে গেলে এত বন্যা হবে না। এরকম একাধিক সিদ্ধান্ত নিয়েই এই রিপোর্ট তৈরি করা হয়েছিল, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান। তার ফলে কিন্তু ঘাটালের বন্যার যে সমস্যা তার পার্মানেন্ট সমাধান করা যেত। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান আজ পর্যন্ত হলোই না, পুরো সেই আকাশ কুসুম স্বপ্নই রয়ে গেল। যদি ঘাটাল মাস্টার প্ল্যানকে করা যায় সঠিকভাবে, সম্পূর্ণভাবে দ্রুত করা যায়, তাহলে প্রায় 17 লক্ষ মানুষকে, এই বন্যা কবলিত এরিয়ার মানুষকে বাঁচানো সম্ভব হবে। জমিকে বাঁচানো যাবে, কৃষিকাজকে বাঁচানো যাবে, ক্ষেত জমিকে বাঁচানো যাবে। তাহলে কিন্তু মানুষের ব্যাপক উপকার হবে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না, বা এখন পর্যন্ত তার কোনো আমরা রূপ দেখতে পাইনি। কেন? মেনলি ফান্ড প্রবলেম। বুঝতেই পারছি এর জন্য প্রচুর টাকা লাগবে, অর্থাৎ 1500 কোটি টাকার বেশি টাকা লাগবে। আর সেইটাই নিয়ে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবে তৈরি হয়নি। তো আগে ঠিক হয়েছিল যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই মাস্টার প্ল্যান তৈরি করা হবে। কেন্দ্র সরকার দেবে 75%, রাজ্য সরকার দেবে 25%। পরে কেন্দ্র সরকার কি করে যে না, কেন্দ্র সরকার দিবে 50%, রাজ্য সরকার দেবে 50%, অর্থাৎ 50-50। তবুও এই প্রজেক্ট হোক, তবুও আমরা চাই যেমন করে হোক এই প্রজেক্ট হোক। কিন্তু এই প্রজেক্টের আমরা কোনো রূপ দেখতে পাইনি। তার মেন কারণ হচ্ছে দুই সরকারের বিবাদ। রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তাই আমরা এই প্রকল্প করতে পারছি না। অন্যদিকে কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার কোনো কোঅপারেট করছে না, রাজ্য সরকারও তাদের টাকা দিচ্ছে না, তাই কিন্তু এই প্রজেক্ট বাস্তবায়ন করা যাচ্ছে না। আর তার ফলেই কিন্তু এই দীর্ঘদিন ধরে এই বিবাদ চলে আসছে। এখন রাজ্য সরকার বলছে যে না, আমরা আর কেন্দ্র সরকারের ওপর ভরসা করব না, রাজ্য সরকার একাই কিন্তু এই টাকা দিয়ে এই প্রজেক্ট করবে সাধারণ মানুষের স্বার্থে। কিন্তু রাজ্য সরকারের মাথায় এত টাকার বোঝা কিন্তু একটা বিরাট বড় চাপ। আর যদিও রাজ্য সরকার নিজেরাই করতে উদ্যোগী হয়, সেটা কিন্তু হতে অনেক সময় লাগবে। আর মাঝপথে যদি কোনো বিপত্তি ঘটে, হয়তো মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে, সেটা কিন্তু আরও ক্ষতি হবে। তাই আমরা চাই রাজ্য সরকার যে উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগ নেক এবং দ্রুত এই প্রজেক্ট করুক। দরকার পড়লে অন্য খাতের টাকা কেটে নেক, অনেক অযথা টাকা খরচ হয়, পুজোতে টাকা দেওয়া হয়, উৎসবে টাকা দেওয়া হয়, সেই টাকা কেটে নিয়ে মানুষের স্বার্থে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক। অর্থাৎ মেন প্রবলেম হলো ফান্ডের প্রবলেম, টাকার প্রবলেম, মাল্লুর প্রবলেম। কিন্তু এছাড়াও আরও কিন্তু কিছু ছোট ছোট প্রবলেম আছে। মেনলি কি বলা হয়েছে যে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি নদীপথকে পুনর্জীবন দেওয়া হবে বা ইমপ্রুভমেন্ট করতে হবে, তার ফলে কিন্তু যাতে সহজে জল বেরিয়ে যেতে পারে। আমরা দেখেছি এই নদীর দু গা চেপে কিন্তু সাধারণ মানুষ বাড়ি তৈরি করেছে, দোকান তৈরি করেছে, অফিস তৈরি করেছে, ইন্ডাস্ট্রি তৈরি করেছে। এই নদীকে বাড়াতে গিয়ে, নদীর পুনর্জীবন করতে গিয়ে এই সমস্ত বাড়ি ঘর দোকান কিন্তু সরিয়ে ফেলতে হবে, আর সেখানে কিন্তু সমস্যা হবে। এছাড়াও এই যে প্রায় 150 কিলোমিটারের মতো যে নদীর বাঁধ তৈরি করা হবে, সেটা কংক্রিটের বাঁধ তৈরি করা হবে, নদীর দুই পাড়ের যে বাঁধ, তাছাড়াও লক গেট তৈরি করা হবে, ব্যারেজ তৈরি করা হবে, সুইচ গেট তৈরি করা হবে, খাল নির্মাণ করা হবে। তার ফলে কিন্তু প্রচুর কিন্তু জমির প্রয়োজন। আর এই জমির কিন্তু নিতে গেলেই একটা সমস্যা হবে। যখনই জমি অ্যাকুইজিশন করতে যাবে, তারা যারা গরিব কৃষক আছে তারা কিন্তু তার পুনর্বাসন চাইবে, তার প্রতিবাদ করবে, আর সরকারকে প্রচুর টাকা খরচ করতে হবে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য। সেটাও কিন্তু একটা বিরাট বড় সমস্যা। এছাড়াও এমনও শোনা যায় নাকি এই ঘাটাল মাস্টার প্ল্যান যেখানে তৈরি হবে সে সমস্ত নিয়ে কিন্তু একাধিক কোর্টে কেসও আছে। আর এই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার যে সমস্যা। এই অঞ্চলের বন্যা রুখতে ঘাটাল মাস্টার প্ল্যান তো অবশ্যই প্রয়োজন। তবে শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, অন্যদিকে যে সমস্ত ড্যামগুলি আছে, ব্যারেজগুলি আছে, সেগুলি কিন্তু রিনোভেট করতে হবে, অর্থাৎ সেগুলিকে নতুন আধুনিক টেকনোলজি দিয়ে রিনোভেশন করতে হবে। যেমন ডিবিসির দুর্গাপুর, পাঞ্চেত, তিলায়া, কোনার, তেনুঘাট, মাইথন, এই একাধিক যে সমস্ত ড্যামগুলি আছে, এমনকি আমাদের বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম, এই ড্যামগুলি কিন্তু জল ধারণ ক্ষমতা অনেকটাই কমে গেছে। তাই এগুলোকে যদি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এদেরকে রিনোভেশন করা যায়, তাহলে কিন্তু এরা প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারবে, এদের ক্যাপাসিটি বাড়বে। তার ফলে বন্যার সময় কিন্তু এরা এক্সট্রা জল ছাড়তে বাধ্য হবে না। কারণ আমরা জানি এই ফ্লাডের সময় এই ড্যামগুলি থেকে জল ছাড়লেই বন্যার পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যায়। তাই এই সমস্যাও কিন্তু
সমাধান করতে হবে। অর্থাৎ এই ঘাটালের বা ঘাটাল সংলগ্ন এরিয়াতে বন্যার সমস্যার পার্মানেন্ট সলিউশন করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান চাই। আর কি চাই? এই ড্যামগুলিকে নতুন করে রিনোভেশন করা। তাই স্বাধীনতার পর থেকেই কথা চলে আসছে, আর অপেক্ষা নয়, আর কোনো প্রতিশ্রুতি নয়, আর ভোটের রাজনীতি নয়, আর দুই সরকারের মধ্যে কোনো বিবাদ নয়, আর মানুষ যাতে বন্যায় না ভেসে যায়, আর মানুষের যাতে করুণ পরিস্থিতি না তৈরি হয়। এখন আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ দ্রুত শুরু হোক। সে যেভাবেই হোক, রাজ্য সরকার করুক, কেন্দ্র সরকার করুক, কেউ একা একা করুক, যা খুশি করুক, দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হোক এবং নির্দিষ্ট সময়ের অন্তরে যেন এই কাজটাকে শেষ করা হয় এবং সঠিকভাবে করা হয়। তার ফলে কিন্তু এই দীর্ঘদিন মানুষের যে আশা সেটা এটি পূর্ণ হবে এবং ঘাটালের বন্যার সমস্যা কিন্তু সমাধান হবে। সমস্ত রাজনৈতিক বিবাদ যা আছে চলুক, আমাদের তা সেই নিয়ে কোনো সমস্যা নেই। আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। এই হলো আজকের ভিডিও। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।